বোরো ধান যখন বীজতলা তৈরি হয় বোরো ধান চাষের ক্ষেত্রে, চাষি ভাইরা যখন ধরুন মনে করুন বীজতলাটা তৈরি করে ফেলেছেন, ঠিক সেই সময়ে অত্যন্ত ঠান্ডা, যেমন এই মুহূর্তে যে ঠান্ডাটা দেখা যাচ্ছে আর কি, সেরকম যদি অত্যন্ত ঠান্ডা হয় সেক্ষেত্রে বীজতলায় কি কি সমস্যা দেখা যেতে পারে এবং কি ধরনের রোগ পোকার আক্রমণ ঘটতে পারে এবং তার প্রতিকার কি করে করবেন কৃষক বন্ধুরা, যদি একটু বিস্তারিত বলেন। নমস্কার চাষি ভাইদের বলছি, এই সময় যারা বীজতলা তৈরি করেছেন, কুয়াশা আছে, প্রচণ্ড ঠান্ডা। এই কুয়াশা এবং ঠান্ডা থাকার জন্য বীজতলা ঠিকঠাক বাড়তে চায় না। আপনারা সকলে জানেন ধান একটি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার ফসল। সেই জন্য বর্ষাকালে যখন আমরা বীজতলা তৈরি করি তখন যেভাবে এর গ্রোথ বা বাড়ন্ত বা সহজে বেড়ে ওঠে, কিন্তু এখন কিন্তু সহজে বেড়ে ওঠে না, কারণ গাছের শারীরবৃত্তীয় কার্যকলাপ অনেকটা কমে যায়। কুয়াশা থাকার জন্য সূর্যালোকও থাকে না, আর গাছের নর্মাল যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার প্রায় 26 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার, এখন সেটা 14 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। অ্যাভারেজ টেম্পারেচারের কথা বলছি আমি, গড় তাপমাত্রার কথা বলছি। এই গড় তাপমাত্রা কম থাকার জন্য গাছ কিন্তু সহজে বাড়ে না। সেক্ষেত্রে আমি যেটা বলবো কৃষক বন্ধুদেরকে, অন্তত চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম থেকে 1 গ্রাম, যদি গাছ খুব দুর্বল থাকে তাহলে 0.5 গ্রাম দেবেন, আর গাছ যদি মোটামুটি ঠিক থাকে তাহলে 1 গ্রাম দেবেন প্রতি লিটার জলে, দিয়ে স্প্রে করবেন। এছাড়া এই সময়ে বীজতলাতে খানিকটা হলেও ঝলসা রোগেরও প্রাদুর্ভাব দেখা যায়, ছোট 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 দাগ, বাদামি বর্ণের দাগ দেখা যায়। সেক্ষেত্রে বীজতলাকে কিন্তু শোধন করতে হবে, এবং বীজতলাকে শোধন করার জন্য আপনারা জানেন ট্রাইসাইক্লাজোল 0.5 গ্রাম থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন। এবং এই সময় কিন্তু মাজরা পোকারও একটা প্রাদুর্ভাব দেখা যায়। মাজরা পোকা পাতার অগ্রভাগে ছোট ছোট ডিম পাড়তে থাকে, সেই জন্য মাজরা পোকার প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য আপনাদেরকে যে কোনো একটা পেস্টিসাইডও স্প্রে করতে হবে, ব্রড স্পেকট্রাম, যাতে সব ধরনের পোকা মাকড় দমন করা যায়। সেটার ক্ষেত্রে আপনারা অ্যাসিফেট 75%, এইটা হচ্ছে প্রতি লিটার জলে 0.75 গ্রাম, মানে আপনি ধরুন 15 লিটারের যে ড্রাম হয় সেই 15 লিটারের ড্রামে 10 গ্রাম এইটা দিয়ে আপনি স্প্রে করবেন। তাহলে কি হয়, আমরা যেমন বীজ শোধনের কথা বলি এবং বীজতলাও শোধন করি, যদি করি তাহলে পরবর্তীকালে কোনো রোগ পোকার যে প্রাদুর্ভাব অনেকটা কমে যায়। আর যে জিঙ্কের কথা বললাম, জিঙ্ক কিন্তু হচ্ছে আপনার রোগের বিরুদ্ধে বা পোকার বিরুদ্ধে গাছকে অনেকটা প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে, সুতরাং এইগুলো আপনাদেরকে করতে হবে। আচ্ছা মিস্টার দাস, পাশাপাশি আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে জিজ্ঞেস করব সেটা হচ্ছে, বোরো ধান রোপণ করার পর কি কি রোগ দেখা যেতে পারে বোরো ধানের জমিতে? হ্যাঁ, বোরো ধান রোপণ করার পর যেটা মূলত দেখা যায় সেটা হচ্ছে মেন যে রোগটা হয়, কারণ ফেব্রুয়ারির দিকে যখন রোয়া হয় সেই সময় কিন্তু দিনের তাপমাত্রাটা অনেকটা বেশি হয়, রাত্রের তাপমাত্রাটা অনেকটা কম হয়। এই দিন রাত্রের তাপমাত্রার পার্থক্য, যেটাকে আমরা পরিভাষায় ডায়নাল টেম্পারেচার ডিফারেন্স বলি, সেই তাপমাত্রার পার্থক্যের জন্য এই বাদামি দাগ এবং ঝলসা, এই দুটি রোগ কিন্তু বোরো ধানের ক্ষেত্রে প্রায় দেখা যায়। এবং বাদামি দাগ ও ঝলসার জন্য কিন্তু আগে থেকে কৃষক বন্ধুদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি পরের প্রশ্ন নিয়ে শ্রী ভূতনাথ কুইলির কাছে যাব। মিস্টার কুইলি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকের অনুষ্ঠানের, বোরো ধান চাষে কি ধরনের পোকার আক্রমণ হয়? নমস্কার, আমরা চাষ করি আনন্দে অনুষ্ঠানের লাইভ ফোন ইন প্রোগ্রামে সকল অন্নদাতা কৃষকগণকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমরা আজকে ধানের রোগ পোকা নিয়ে যে আলোচনা করছি বোরোতে, মূলত এই সময় ধান রোপণের সময় হয়ে আসছে, আর কয়েকদিনের পরেই কিছু কিছু জায়গায় রোপণ শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় রোপণ প্রস্তুতি চলছে। তো মূলত বোরো ধানে কিছু স্পেসিফিক পোকার আক্রমণ হয়, অনেক পোকাই থাকে। মূলত আমরা যেটা দেখতে পাই, কৃষক সবচেয়ে বেশি হতাশ হয়ে যান বা খুব উদ্গ্রীব থাকেন, সেটা হচ্ছে ধানের মাজরা পোকা। এরপরে যেটা আসছে খুব ক্ষতিকারক পোকার মধ্যে যেগুলো আসছে সেটা হচ্ছে বাদামি শোষক পোকা, শীষকাটা রেদা পোকা আর গন্ধি পোকা। এই পোকাগুলোই মূলত, আরও অনেক পোকাই আছে, তো মূলত এই পোকাগুলোই কৃষকের ফসলের ক্ষতি করে। কৃষক খুব চিন্তায় থাকে এইগুলোকে কীভাবে প্রতিকার করবো এটা নিয়ে।
মিস্টার কোহলি, পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো যে মাজরা পোকার যখন আক্রমণ হয় বোরো ধানের জমিতে এবং আক্রমণটা কিভাবে হয়, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এর প্রতিকার হিসাবে আপনি কি পরামর্শ দেবেন কৃষক বন্ধুদের? মূলত পূর্ণাঙ্গ মাজরা পোকা, যেটা আমাদের আগের সাহেব বললেন, রবি সাহেব বললেন যে ধানের বীজতলাতে মূলত মাজরা পোকার পূর্ণাঙ্গ ডিম পাতার ডগার দিকে দেয়, দিয়ে রোমস দিয়ে ঢেকে রাখে। ওইটা যখন আমরা বীজতলা থেকে বীজতলা যদি ভালোভাবে প্রতিকার আমরা শোধন করি না করি, তাহলে ওটা যখন আমরা মূল জমিতে আমরা রোপণ করব, সেখানে কিন্তু এই পূর্ণাঙ্গ পোকা থেকে কিন্তু কীড়া বেরোয়। সেই কীড়াটা মদ বা ফুট, যেটা পাতার উপর নিচে যে ডিমটা পেড়েছ, সেটা ফুটে গিয়ে ধানের কাণ্ডের নরম অংশে পৌঁছে যায়। পাশকাঠি ছাড়ার সময় মূলত এই নরম অংশে ওই পূর্ণাঙ্গ এই কীড়া পৌঁছে গিয়ে কী হচ্ছে, ওই শাঁসালো অংশটাকে খেতে থাকে। ওই সময়টাকে ডেড হার্ট বলে। তো ওটা টানলেই উঠে আসে। আর এইটা যদি এই মাজরা পোকাটা যদি এর পরেই আবার ওর দশা চেঞ্জ করে, পরিবর্তন করে, তখন আর কিছু ক্ষতি করে না। কিন্তু যখন ঠিক শীষ বের হচ্ছে, সেই সময় আবার পরবর্তী আক্রমণ করে। তো এই সময় যদি আক্রমণ করে, তখন কিন্তু দেখা যায় জমিতে সাদা শীষ বেরোয়, যেটাকে আমরা ডেড ইয়ার হার্ট বলি। তো এই সময় কিন্তু কৃষকের কিন্তু ওইটা বড় ক্ষতি হয়ে যায়। ওই সময়টা যদি ক্ষতি হয়, তাহলে অনেকটাই ক্ষতি হয়ে যায়। আর প্রতিকার যেটা বলছো, সেটা হচ্ছে মূলত ওর IPM পদ্ধতি মানতে হবে। কারণ সবসময় পোকা যে ক্ষতিকারক তা নয়। মাজরা পোকা সবসময় কিন্তু ক্ষতির সীমায় পৌঁছায় না। যদি 10টা পাশকাঠির মধ্যে 1টা বা 2টো এই যদি দেখতে পাই শীষ শুকিয়ে গেছে বা পাশকাঠি শুকিয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ওষুধ দেওয়ার কথা ভাববো। তাছাড়া নাহলে কিন্তু আমাদের ওষুধ আমরা দেবো না, রেকমেন্ড করব না। আর এই ওষুধ দেওয়ার জন্য আমরা যে ওষুধগুলো সাধারণত পাই, কৃষকের খুব পরিচিত, যে কোনো দোকানেই পাওয়া যায়। তাছাড়া কৃষি বিভাগে এখন অনেক পরিমাণ ওষুধ সাপ্লাই আছে, যেটা সম্পূর্ণ বিনা পয়সায় কৃষক বন্ধু যদি ধানের গাছ তুলে নিয়ে আসেন, তা দেখে কিন্তু আমরা ওষুধ আমরা রেকমেন্ড করি। মূলত কার্টাপ হাইড্রোক্লোরাইড 50%, 1 গ্রাম, ফিপ্টোনিল 5%, এটা 2 ml, ক্লোরোপাইরিফস 2 থেকে 2.5 ml, অ্যাসিফেট 75%, 0.75 গ্রাম পার লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু এটা আমাদের এই পোকাটা কিন্তু ক্ষতির পর্যায়ে পৌঁছতে পারে না। আমি মিস্টার দাস আপনার কাছে যাব, আপনি যদি বিষয়টা নিয়ে আরেকটু স্পষ্ট বার্তা দেন। হ্যাঁ, দাদা যেটা বলেছে তার সঙ্গে আমি সহমত। এর সঙ্গে একটু আমি সংযোজন করতে চাই, যেটা হচ্ছে এই যে মাজরা পোকা হচ্ছে রাত্রেবেলা বেরোয়, দিনের বেলায় কে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। এবং রাত্রেবেলায় ওরা মিটিংটা সারে। মিটিং সারার পরেই দেখবেন 2-1 দিনের মধ্যেই পুরুষ পোকা মরে পড়ে থাকে, এবং ডিম পাড়ার পরে স্ত্রী পোকাও মরে পড়ে থাকে। এই মরা দেখে অনেক কৃষক বন্ধুরা ভাবেন যে হচ্ছে মাজরা পোকা অটোমেটিক্যালি মরে যাচ্ছে, সুতরাং আর কোনো কন্ট্রোল করতে হবে না। কিন্তু ওই মরাটাই ডেঞ্জারাস, মরাটাই বিপজ্জনক। সুতরাং যখনই মাজরা পোকা ফিল্ডে মরছে দেখবেন, তখনই কিন্তু বিষ প্রয়োগ করতে হবে। এবং ডিম অবস্থায়, ডিম থেকে 2-3 দিনের মধ্যে যখন সেটা লার্ভাতে পরিণত হবে, সেই অবস্থায় যদি আপনারা হচ্ছে ওষুধ প্রয়োগ করেন, তবেই কাজ দেবে। একবার কাণ্ডের ভিতরে যদি ঢুকে যায়, তাহলে কিন্তু কোনো কাজ দেবে না। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর দাদা যে ওষুধের কথাগুলো বলেছেন, সেই ওষুধগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো কিনে এই ডিম থেকে লার্ভা অবস্থায় তখনই হচ্ছে স্প্রেটা করতে হবে। আমি মিস্টার দাস আপনার কাছেই ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে বাদামি দাগ রোগের প্রধান কারণ কি এবং এর প্রতিকার কিভাবে করবেন কৃষক বন্ধুরা? প্রথম কথা, কৃষক বন্ধুরা যারা বীজ সংগ্রহ করেন, আমি বলবো যে সার্টিফাইড বীজ সংগ্রহ করতে হবে। না হলে সার্টিফাইড বীজ না সংগ্রহ করলে, অন্য বীজ সংগ্রহ করলে, সেগুলোর ক্ষেত্রে ওই বীজের মধ্যেই কিন্তু হচ্ছে এই বাদামি দাগের যে রোগের জীবাণু থাকে। এবং হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রার যখন পার্থক্য থাকে, তখনই বাদামি দাগ রোগটা কিন্তু বেড়ে যায়। এবং গোটা পাতা আপনার হচ্ছে বাদামি রঙের স্পট থাকবে, এবং সেই স্পটগুলো আস্তে আস্তে বড় হয়ে পুরো গাছটাই শুকিয়ে যাবে। এবং
শীষের গাঁট অনেকটা কালো হয়ে যাবে, ধান অপুষ্ট হবে, চালের রঙও কালচে হয়ে যাবে। 5% পাঁশকাঠি যদি আক্রান্ত হয়, অর্থাৎ 100টার মধ্যে 5টা পাঁশকাঠিতে যদি আক্রমণ দেখা যায়, তখনই আমরা প্রতিকারের জন্য চিন্তা ভাবনা করব। প্রথমে আমি দাদা যেটা বললো সেটার সঙ্গে আমি সহমত। সুসংগত রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে, সেই জন্য প্রথমেই বীজ শোধন করতে হবে। বীজ শোধন কৃষক বন্ধুরা জানেন, তবুও আরেকবার বলে যাই যে মোটামুটি রাসায়নিক বীজ শোধন যদি ভেজানো বীজতলা যেহেতু বোরো ধানে হয়, সেই জন্য রাসায়নিক যদি বীজ শোধন করেন তাহলে 1.5 লিটার জলে 1.5 গ্রাম টাইসাইক্লাজোল, এটা 1 কেজি বীজের জন্য। 1.5 লিটার জলে 1.5 গ্রাম টাইসাইক্লাজোল 1 কেজি বীজের জন্য 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বীজ শোধন হয়ে যাবে। এছাড়া আপনি টাইকোডার্মা ভিডি যেটা আছে সেটা হচ্ছে বায়োডার্মা নামেও বাজারে পাওয়া যায় বা অন্যান্য কোম্পানিরও পাওয়া যায়, তো সেগুলো দিয়েও আপনি বীজ শোধন করতে পারেন, কিন্তু মূলত আমি বলবো ট্রাইসাইক্লাজোল দিয়ে বীজ শোধন করতে। এছাড়া সুষম সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এটা রেশিও হবে 2:1:1। এবার নাইট্রোজেন মানে কিন্তু ইউরিয়া নয়, তাহলে রেশিওটা যদি আমি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট ও মিউরেট অফ পটাশে আমি ভাগ করি, তাহলে সেটা হবে ইউরিয়া 4.4 কেজি, 6.25 কেজি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং 1.66 কেজি হচ্ছে মিউরেট অফ পটাশ। এইভাবে যদি আপনি রেশিওতে ব্যবহার করেন তবে সেটা হচ্ছে 2:1:1 হবে। সেইটা হচ্ছে সুষম সার প্রয়োগ করতে হবে। আগে জিঙ্কের কথা বলেছি, জিঙ্ক হচ্ছে বীজতলা যেমন স্প্রে করবেন সেই রকম রোয়া ধানের ক্ষেত্রেও স্প্রে করতে হবে। 2 বার 15 থেকে 20 দিন অন্তর, রোয়ার 15 দিন পরে একবার, আবার রোয়ার 35 দিনের মাথায় আর একবার 1 গ্রাম প্রতি লিটার জলে আপনি স্প্রে করতে পারবেন, ঠিক আছে। আর রাসায়নিকের ক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে অনেক রাসায়নিক আমার ছত্রাকনাশক আছে, তার মধ্যে ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে এটা স্প্রে করতে পারেন মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর 2 বার। এছাড়া ট্রাইসাইক্লাজোল, ম্যাঙ্কোজেব, টাইসাইক্লাজোল যেখানে 18% থাকে, ম্যাঙ্কোজেব সেখানে প্রায় থাকে 64%, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে। এছাড়া হেক্সাকোনাজোল 4%, তার সঙ্গে আরেকটি ফাঞ্জিসাইড আছে জিনেপ 68%, এটাও 2 গ্রাম প্রতি লিটার জলে। যে কোনো একটা ওষুধ আপনি স্প্রে করবেন, তাহলে কিন্তু বাদামি দাগ থেকে আপনি প্রতিকার পাবেন। সংগত রোগ পোকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে আপনাদের সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করে সেটাকে বীজ শোধন করতে হবে। তার সঙ্গে কি আপনাদের অল্টারনেট হোস্ট, অর্থাৎ পরিবর্তিত যে আশ্রয়দাতা যেগুলো আগাছা আছে আলে, সেই আগাছা কিন্তু সেগুলোকে তুলে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। শুধু তুলে ফেলতে হবে না, সেগুলো পুড়িয়েও ফেলতে হবে। এবং সঙ্গে সঙ্গে ধানের জমিতে যখন আমরা ধান গাছ লাগাচ্ছি, তখন তার সঙ্গে অনেক আগাছা বেড়ে ওঠে, শ্যামা ঘাস, কোল্যাটারাল হোস্ট যেটাকে আমাদের পরিভাষায় বলা হয়, সেগুলোও তুলে ফেলতে হবে। এর সঙ্গে যেটা করতে হবে সেটা বিভিন্ন পোকার আক্রমণ অনুযায়ী, ধরুন মাজরা পোকার ক্ষেত্রে আপনাকে ট্রাইকোগার্মা জাপনিকাম বলে একটা পোকা আছে, সেই পোকা যদি আমরা এখানে ছড়িয়ে দেই তাহলে মাজরা পোকার ডিমগুলোকে খেয়ে ফেলবে। নিম তেল যদি আপনি প্রয়োগ করেন, বিভিন্ন কনসেন্ট্রেশনের নিম তেল পাওয়া যায়, সেগুলো মোটামুটি 1.5 থেকে 3 ml প্রতি লিটার জলে যদি আপনি স্প্রে করেন, তাহলে কিন্তু নিম তেল কিন্তু রোগ পোকা অনেকটা নিয়ন্ত্রণ করবে। এবং এছাড়া ফেরোমেন ট্র্যাপ যদি তার সম্মোহক যেটা লুর, সেই লুরটা স্ক্রিপোফেগাল লুর হবে, তাহলে কিন্তু মাজরা পোকা কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। ক্রপ রোটেশন, একটা কথা বলছি, ক্রপ রোটেশন কি, আপনার ধানের পরে আবার ধান চাষ করছেন, আমন ধানের পর আবার বোরো ধান চাষ করছেন, তাহলে কিন্তু পোকার আক্রমণ বা রোগের আক্রমণ কিন্তু ঘটবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মানে ক্রপ রোটেশনে মধ্যবর্তী ভাগে একটা পালস ক্রপ বা ডাল শস্য অথবা আলু এইসব ফসল রাখতে হবে। শুধু ধানের পর ধান এইটা চাষ করে যাব এটা ভাবলে হবে না।
আর একটা কথা বলছি, যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ধান জমি যখন ফাঁকা থাকবে সেই সময় ডিপ প্লাইং করতে হবে। ডিপ প্লাইং করলে তাহলে আগাছার বীজগুলো যেমন নষ্ট হবে, সেই রকম মাটির ভিতরে যে সমস্ত পোকা আছে সেই পোকা ডিম বা সেই পোকাও নষ্ট হয়ে যাবে। সুতরাং ডিপ প্লাইং কিন্তু করতে হবে। আর একটা কথা বলছি, ধনচা চাষ, যেটা হচ্ছে ধনচা কিন্তু শুধু জৈব সার যোগায় না, তার সঙ্গে সঙ্গে ধনচা কিন্তু মাটির উর্বরক ক্ষমতা বাড়ায়, গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। সুতরাং ধনচা কিন্তু হচ্ছে আমন ধান চাষের আগে একবার কিন্তু ধনচা চাষ করতে হবে। হাঁটু সমান উচ্চতায় এলে এখন রোটাভেটার হয়েছে, রোটাভেটারের সাহায্যে সহজে মাটির মধ্যে মিশিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অনুষ্ঠানের পরবর্তী প্রশ্নে মিস্টার কুইলি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাদামি শোষক পোকা কখন আক্রমণ করে বোরো ধানের জমিতে এবং এর প্রতিকার কেমন করে করবেন কৃষক বন্ধুরা? বাদামি শোষক পোকা ছোট ছোট বাদামি রোগে দেখতে হয়, তাই একে বাদামি শোষক পোকা বলা হয়। এটা ধান গাছের গোড়ার দিকে থাকে, দলবদ্ধভাবেই এরা বাস করে, গাছের কাণ্ডের রস শুষে খায়। মূলত এরা ধানের শীষ বেরোনোর সময় যখন যদি এরা আক্রমণ করে, তাহলে যে রস শুষে খাওয়ার পরে গেছে খাদ্যের সংকট হয়, ধান গাছ কিন্তু শুকিয়ে যায় এবং চাকচাক হয়ে যেন মনে হচ্ছে আগুনে পুড়ে গেছে, এই জন্য ঝলসে গেছে মনে হয়। তার জন্য কি মানে ঝলসে যাওয়া বলে, বাদামি শোষক পোকাকে ঝলসে যাওয়ার জন্য ঝলসে রোগ বলে। অনেক সময় রোগের কথা ভেবে নেয়, কিন্তু এটা ঝলসা পোকার জন্য, এটা বাদামি শোষক পোকার জন্য এটা হয়ে থাকে। গাছে গোড়ায় মূলত আলো বাতাস প্রবেশ করতে পারে না, যেটাকে আমরা বলি এয়ার কন্ডিশন। এই এয়ার কন্ডিশন ওয়েদার হলে তো এই বাদামি শোষক পোকা কিন্তু আক্রমণ বাড়তে থাকে। এটা 15টা গুছির মধ্যে পরপর 3টা গুছিতে যদি 10টি পোকা বা তার বেশি যদি থাকে, তাহলে কিন্তু কীটনাশক প্রয়োগ করার দরকার হয়ে পড়েছে। তো এই কীটনাশক আপনারা কি দেবেন? মূলত শোষক পোকার জন্য এই কীটনাশকের আগে আরেকটা যেটা বলি আমরা, যেসব জায়গায় বাদামি শোষক পোকার খুব আক্রমণ বেশি হয় সেসব জায়গায় ধান রোপণের সময়, বিশেষ করে বোরো ধানে উত্তর দক্ষিণে আপনাকে রোপণ করতে হবে। আর 15 থেকে 20টা লাইন পরে আপনাকে একটা লাইন ছেড়ে দিতে হবে। তো এটা ছাড়লে মূলত আপনার পরিচর্যার যেমন সুবিধা হবে, তেমনি এই বাদামি শোষক পোকা যে মানে এয়ার কন্ডিশন যে ওয়েদারটা পায় সেটা পায় না, ভেঙে যায়। ওটার ফলে খেয়েছে না এর বংশবিস্তার করতে কিন্তু সুযোগ পায় না। এ যদি উপযুক্ত ওয়েদার পায় তাহলে কিন্তু প্রত্যেক 2-3 দিন অন্তর কিন্তু ওদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তো তার ফলে কিছু এইখানে ওই আপনাদের রোপণ করার সময় করতে হবে কি 15-20টা লাইন অন্তর একটা লাইন ছেড়ে দিতে হবে। আর যদি ওটা না করা থাকে, যদি ধানের শীষ বেরোনোর সময় যদি ওটা চলে আসে, তবে ধানের দুধ বেরোনোর পরে আপনাকে তাহলে কিছু একটু পাশ ঠেলা করে দিতে হবে, 7-8 লাইন অন্তর করে একটু করে পাশ ঠেলা করে দিতে হবে। তবে সেটা দুধ টপকে গেলে, কারণ দুধ যদি অবস্থায় থাকে তাহলে কিন্তু দুধটাও নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ধান এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর মূলত যদি পোকা দেখতেই পাই তাহলে কিন্তু এক প্রকার তো ওষুধ দেওয়ার সময় আপনাকে দিতেই হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তো বাজারে এখন অনেক ওষুধ চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বারবার বলতে চাইছি, কৃষি বিভাগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মানে বদান্যতায় অনেক পরিমাণ ওষুধ কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে পুরো সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যায়। কৃষক বন্ধু যদি কৃষি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাহলে কিন্তু এই ওষুধগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। এখানে ওষুধগুলোর মধ্যে যেমন আপনার দেখেন বুপ্রাফেজিন 25%, এটা হচ্ছে আপনার 2 ml প্রতি লিটার জলে। আর অথবা অ্যাসিফেট 75%, এটা পাউডার 75 গ্রাম প্রতি লিটার জলে। এখন আবার কম্বিনেশান একটা ওষুধ বেরিয়ে গেছে বুপ্রাফেজিন প্লাস অ্যাসিফেট, এটা 50%, 2.5 গ্রাম প্রতি লিটার জলে। আর একদম আরেকটা যেটা ভালো ওষুধ বেরিয়ে গেছে সেটা হচ্ছে ইমিডাক্লোভিড 17.8% SL, এটা হচ্ছে আপনার 1/2 ml প্রতি লিটার জলে গুলে। এটা যদি আমরা ওই বিশেষ করে যে পাশ ঠালা করে দিয়েছি ওই গাছের গোড়ার দিকে যদি আমরা এটা স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই শোষক পোকার আক্রমণ কিন্তু আমরা ঠেকাতে পারি। মূলত সবসময় খেয়াল রাখতে হবে শোষক প্রবণযুক্ত এলাকায় কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দক্ষিণে এবং 15 থেকে 20 লাইন অন্তর একটা লাইন কিন্তু আপনাকে ফাঁক দিতেই হবে, তাহলে কিন্তু এই শোষক পোকা কিন্তু এটা আটকানো যাবে। মিস্টার কোহলি, আমি আপনার কাছে পরবর্তী প্রশ্নে ফিরবো। আপনার কাছে আমার পরের প্রশ্ন হচ্ছে যে গন্ধি-বাগ কী ধরনের ক্ষতি করে এবং এর থেকে বোরো ধানের জমিকে কিভাবে কৃষক বন্ধুরা সুরক্ষিত রাখবেন? গন্ধি পোকা মূলত
ওদের মানে আক্রমণটা আমরা কৃষক বন্ধুরা যারা মাঠে নিয়মিত যান তারা দেখতেই পাবেন। গন্ধি পোকার নামের সঙ্গে একটা মানে বিটকেল গন্ধ, খুব ঝাঁঝালো গন্ধ একটি থাকে। পোকাটা দেখতে লম্বাটে টাইপের হয়। তো ওটা পাতার ওই শীষের, মূলত শীষের অবস্থায় দেখতে পাওয়া যায়। শীষের উপরে বসে থাকে। এটা শীষের মানে খাওয়ার পরে গেছে, রসটা শুষে খেয়ে নেয়, ধানটা চিটা হয়ে যায় আর ধানে ফুটো ফুটো দাগ দেখতে পাওয়া যায়। তো এটা প্রতিকার করা যাও সোজা পদ্ধতি খুব আছে, খুব ভালো যেটা আছে, শামুক বা ঝিনুক 100 গ্রাম নিতে হবে শাঁসালো অংশটাকে, ওর সঙ্গে 8-10 ফোঁটা ক্লোরোপাইরিফস মিশিয়ে একর প্রতি যদি 20-25টা ওই আপনার কাপড়ের পুটরি করে ঠিক ধানের শীষের উপর বরাবর 20-22 জায়গায় প্রতি একরে যদি আমরা এটাকে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু সহজে কিন্তু এই গন্ধি পোকাটাকে দমন করে যায়। কেননা যেহেতু ধানের ওই সময় শীষ এসে গেছে, ফুল মানে ধানটা তোলার সময় গেছে, এই জন্য কিন্তু কোনো যদি আমরা বিষাক্ত ওষুধ আমরা প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু ওটা পরবর্তীতে কিন্তু আমাদের খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে ওটা তাহলে কিন্তু আমাদের ওটা খাওয়ার মধ্যে চলে যায়। তার জন্য আমরা ওই সময় বিষাক্ত ওষুধ কিছু বলি না, মূলত এইভাবেই ওটাকে দমন করার কথা আমরা ভেবে থাকি। আমার প্রশ্ন হচ্ছে যে ঝলসা রোগের প্রধান কারণ কি এবং এর থেকে কি করে পরিত্রাণ পাবেন কৃষক বন্ধুরা? প্রথমত যেটা বলি, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দিন রাত্রের তাপমাত্রার একটা বিশাল পার্থক্য থাকে। রাত্রেবেলায় ঠান্ডা থাকে, দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম থাকে। এই সময় কিন্তু ঝলসা রোগের প্রাদুর্ভাব হয় এবং ঝলসা রোগের যে অল্টারনেট হোস্ট সেটা কিন্তু বা পরিবর্তিত যে আশ্রয়স্থল সেটা হচ্ছে আলের আগাছা। সেই আলের আগাছা থেকেই কিন্তু রোগটা ছড়ায়। আর যখনই এইরকম একটা দিন রাত্রের তাপমাত্রা একটা পার্থক্য পায়, অর্থাৎ দিনের বেলা দুপুরের দিকে গরম, রাত্রেবেলা শীত, তখনই এটা কিন্তু র্যাপিডলি দ্রুততার গতিতে ছড়িয়ে পড়ে। আপনি একদিন আজকে দেখলেন ঠিকঠাক আছে, 5-7 দিন পরে দেখলেন সমস্ত গাছে ঝলসা লেগে গেছে। আমরা ইংরেজিতে একটা কথা বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। সেই জন্য আমি সব কৃষক বন্ধুকে যেটা বলবো, নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। মাঠ পরিদর্শন মানে আপনাকে কিন্তু অনুসন্ধান করতে হবে কোথায় কি লেগেছে, দেখতে হবে কিন্তু, নাহলে মাঠে ঘুরে চলে এলাম এইরকম নয়। এরপরে যেটা বলবো, সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা, তাতে বিষ শোধনের কথা আগেই বলেছি, বিষ শোধন করবেন। আর অধিক মাত্রায় নাইট্রোজেন কিন্তু প্রয়োগ করা যাবে না। ইউরিয়া সার কিন্তু অধিক মাত্রায় অনেকে প্রয়োগ করেন বেশি ফলন লাভের আশায়, কখনোই হবে না। অধিক মাত্রায় নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না। আর মাটিতে সাফিসিয়েন্ট জৈব পদার্থ অর্থাৎ জৈব সার কিন্তু দিতেই হবে। জৈব সার দিলে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বাড়ে। জৈব সারের অনেক উপকারিতা আছে, কিন্তু আমি এক্ষেত্রে যেহেতু আমি আজকে রোগের আলোচনা করতে বসছি, সেই জন্য এটা বলবো যে জৈব সার প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটা বাড়ে। আর একটা চিলেটেড জিঙ্কের কথা আগেই বলেছিলাম, জিঙ্ক দিলেও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আর যেটা বীজতলা শোধন, এটাও আগে বলেছি। এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। এবার এই যে ঝলসা রোগ কিন্তু হচ্ছে বায়ুবাহিত রোগ। একটা স্পোর কিন্তু একটা গাছ থেকে অন্য গাছে বায়ুর মাধ্যমে সহজে বাহিত হয়ে চলে যায়। সেই জন্য হচ্ছে প্রথম থেকেই আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। আর রাসায়নিক যে ওষুধ আছে তার মধ্যে আপনার হচ্ছে টাইসাইক্লাজোল ম্যাঙ্কোজেব, যেটা আগেই বলেছি 2 গ্রাম প্রতি লিটার জলে, এটা আগে বলে দিয়েছি আমি। এছাড়া হেক্সাকোনাজোল ভ্যালিডারমাইসিন, এটা একটা কম্বিনেশন প্রোডাক্ট আছে, এটা 2 ml প্রতি লিটার জলে। তাছাড়া হচ্ছে টেবুকোনাজোল, এটা ভালো ওষুধ। টেবুকোনাজোলের সঙ্গে টেবুকোনাজোল যদি আপনারা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করেন তাহলে কিন্তু কাজ দেবে। একটা জিনিস মনে রাখবেন, ঝলসা রোগে একটা ওষুধ একই বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ ব্যবহার করবেন। একবার যদি ট্রাইসাইক্লাজোল প্রয়োগ করেন, তারপরে টেবুকোনাজোল প্রয়োগ করলেন, তারপরে হেক্সাকোনাজোল ভ্যালিডারমাইসিন প্রয়োগ করলেন, এইভাবে ঘুরে ফিরে প্রয়োগ করতে হবে। এবং সার বিষ প্রয়োগের ক্ষেত্রে, সে রোগের ক্ষেত্রে বলুন, পোকার ক্ষেত্রে বলুন, প্রথমে আলের চারিদিকে ঘুরে ঘুরে আগে বিষ প্রয়োগ করবেন, তারপরে ভিতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করবেন। হ্যাপাজারলি কিন্তু বিষ প্রয়োগ করা যাবে না, সেইটা কিন্তু মনে রাখতে হবে। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে ঝলসা রোগ থেকে অনেকটা প্রতিকার পাবেন আপনারা।
মিস্টার দাস, খোলা পচা আর শিকড় পচা রোগের লক্ষণ কি? শিকড় পচা বা খোলা পচা রোগ কেন হয় এবং তার প্রতিকার কিভাবে সম্ভব? আচ্ছা, খোলা পচা যে রোগ, খোলা পচা বা শিকড় পচা, এই দুটো রোগই মোটামুটি আমন ধানের ক্ষেত্রে বেশি হয়, বোরো ধানে অল্প স্বল্প হয়। বিশেষ করে শিকড় পচাটা কিন্তু হয় বোরো ধানে। কোথায় হয় না, যে সমস্ত এলাকায় জল অনেক দিন ধরে জমা আছে সে সমস্ত জায়গায় কিন্তু শিকড় পচা হয়। সেক্ষেত্রে কেন হয় না, ওখানে মাঠে কিন্তু অনেক দিন ধরে জল জমে থাকার ফলে অবায়বীয় অবস্থা তৈরি হয়েছে, সেই জন্য হাইড্রোজেন সালফাইড গ্যাসের অনেক প্রাদুর্ভাব থাকে। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস গাছের শিকড় বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে, সেই জন্য হচ্ছে শিকড় পচা রোগ হয়। তো এক্ষেত্রে আমি বলবো, যদি সম্ভব হয় মাঠে জলকে বার করে দিয়ে আপনার ওখানে হচ্ছে রোদ দিতে হবে মাঠকে, তারপরে লাঙ্গল করতে হবে। আর যদি মাঠে জল বার করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে লাঙ্গল করে ওখানে পটাশ একটু বেশি করে দেবেন মূল সার হিসাবে, তার সঙ্গে হচ্ছে এসএসপি দেবেন, তাহলে খানিকটা হলে, কারণ ফসফেট জানেন যে শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে খানিকটা হলেও শিকড় পচা রোগ কমবে। এছাড়া খোলা পচা যে কারণ হয় এটা হচ্ছে ছত্রাকজনিত কারণে হয়। এটা খোলা পচা অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমনের দেখা যায়, বোরোতেও অল্প স্বল্প জমিতে এখন আমরা দেখতে পাচ্ছি, গত বছর আমি দেখেছি। এক্ষেত্রে একটা ক্রিটিক্যাল স্টেজ আছে যে 100টার মধ্যে যদি 10টা পাশকাঠিতে এটা দেখতে পান, তখনই হচ্ছে আপনাকে প্রতিরোধ ব্যবস্থায় যেতে হবে বা প্রতিকার ব্যবস্থায় যেতে হবে। সেক্ষেত্রে যদি প্রতিরোধক জাত এইটা যদি সিলেকশন করতে পারেন সব থেকে ভালো। টাইকোডার্মা ভিরিডি আছে, 4 গ্রাম প্রতি কেজি বীজ দিয়ে যদি বীজ শোধন করেন তাহলেও আপনার খোলা পচা রোগটা অনেকটা কমবে। ভ্যালিডামাইসিন 3% এটা পাওয়া যায়, এটা আপনি স্প্রে করতে পারেন, তাহলে প্রতি লিটার জলে 2 ml। এছাড়া হচ্ছে প্রপিকোনাজোল, এটাও পাওয়া যায় 25% একটা কম্পোজিশনে, এটা হচ্ছে প্রতি লিটার জলে 0.75 ml, মানে 10 লিটারে প্রায় 75 ml দিয়েও স্প্রে করতে পারেন। এছাড়া হেক্সাকোনাজোল জিনেপ, এটা কিন্তু অনেক পপুলার ওষুধ, কৃষক ভাইরা ব্যবহার করেন। এটা হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম। যে কোনো একটা ওষুধ দিতে হবে, কিন্তু তার আগে আপনাকে বললাম যে যেটা করতে সেটা কিন্তু করতে হবে, তবেই হবে। মিস্টার কোহলি, আমি আপনার কাছে ফিরব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই মুহূর্তে, শীষ কাটা লাদা পোকা আক্রমণ কিভাবে বোরো ধানের জমিতে ঘটে এবং এর থেকে কি করে প্রতিকার পাবেন কৃষক বন্ধুরা? শীষ কাটা লেদা পোকা মূলত ধান, দেখুন কৃষক যখন ধানটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ধানটা হয় কেটে রেখেছে মাঠে, অথবা ধান কাটা, ধান পেকে গেছে, সেই সময় কী হচ্ছে, শীষ কাটা লেদা পোকা কিন্তু আক্রমণটা করতে থাকে। তো এই শীষ কাটা লেদা পোকা কিন্তু বিশেষ করে দিনের বেলা দেখতেই পাওয়া যায় না, বিশেষ করে বোরো ধানের ক্ষেত্রে জমির ফাটলে থাকে, আর বা ধানের যে পাশকাঠি গুছির ভেতরেই থাকে। এরা রাত্রেবেলা দলবদ্ধভাবে বেরোয়, বেরিয়ে কি করে এরা, তখন কিন্তু ওইগুলো শীষকে কিন্তু কেটে ফেলে। এরা মূলত কিন্তু যতটা খায় তার চেয়ে অনেক বেশি কিন্তু কেটে কৃষকের লাভের অংশে ভাগ বসায়। তো এটা আমরা সাধারণত ওষুধ দেওয়া এই সময়টা খুব কষ্টকর, যেহেতু ধানটা পেকে গিয়েছে, ধানটা তোলা হবে। তো এই সময় আমাদেরকে একটু নজর রাখতে হবে যে প্রতি বর্গমিটারে যদি 4-5টা এই পোকা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু আমাদের প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। মূলত সহজ যে পদ্ধতিটা আছে, এই ধান কেটে রাখা হয়েছে বা ধানের এতে, তো কী করতে হবে, কিছু ঘাসের ঢিবি করে মাঠের বিভিন্ন জায়গায় রেখে দিতে হবে। আর ওই ঢিবিতে কী হচ্ছে না, কেরোসিন তেল মিশিয়ে রাখতে হবে। এর ফলে কি হচ্ছে, ওই ঢিবিতেই কিন্তু রাত্রে যেহেতু পোকাটা ওই বেরোবে, বেরিয়ে ওই ঢিবিতে যাবে, তখন কিন্তু এই কেরোসিন মেশানো ওই অবস্থায় গেলে কিন্তু ওটা মারা যায়, পোকাটা মারা যায়, তাতে আক্রমণটা কমে যায়। আর কাটা ধানে বিশেষ করে স্প্রে করার খুব যদি দরকার হয়ে পড়ে থাকে, তখন কিন্তু একটি মাত্র ওষুধ, সেটা হচ্ছে ফেনভেলারেট 0.5 ml প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, গরুকে কিন্তু এই খড়টা প্রায় 1 মাস মতো সময় খাওয়ানো যাবে না। আর যেটা করা হচ্ছে যে যদি ধান পাকতে একটু দেরি থাকে, তাহলে কিন্তু ওখানে জল সেচ দিলে কিন্তু পোকাটা ওখানেই মারা যায়। আর একটা হচ্ছে জৈব, আমাদের এখন তো সব জৈবের ব্যাপার থাকছে, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বলে একটি আছে, এটা যদি 1 ml করে
প্রতি লিটার জলে স্প্রে করা যায়, তার প্রাকৃতিকভাবে কিন্তু ওর কিন্তু জীবাণু কিন্তু ওই শীষ কাটা লেদা পোকার মধ্যে প্রবেশ করে কিন্তু ওই পোকাটা কিন্তু মেরে ফেলে। আর এটাকে যদি আরেকটাভাবে প্রতিকার করা যেতে পারে, বিকেলের দিকে বা সন্ধ্যার সময় জমির আল বরাবর গুড়ের সঙ্গে এটা ক্লোরোপাইরিফস দিয়ে যদি ওটাকে জমির আলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই পোকাটা কিন্তু ওই গুড়ের গন্ধে চলে আসবে, ওই খেলেই কিন্তু ওই সময় কিন্তু এটা মারা যাবে। এই মূলত যেহেতু ধানের এই সময়টা, তবে এখন যেটা হচ্ছে, এখন এইটার একটা আক্রমণটা কমও যাচ্ছে, বিশেষ করে এখন তো সব মেশিনেই ধানটা কাটা হয়ে যায়, তাই কাটা ধানে কিন্তু এর প্রকোপটা দেখা যায় না। তার আগেই যদি হয় এই প্রতিকারটা করতে হবে। আর মেশিনে ধান কাটার পরে এত দ্রুত এটাকে হারভেস্ট হয়ে যায়, তার ফলে এটা কিন্তু হয়। তবে মূলত এই আগের আমাদের সাহেব যেটা বললেন, রবি সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে ধান এই প্রত্যেকটা ক্রপ রোটেশন না হওয়ার ফলে গেছে ধানের পর ধান এবং কিছু ও অল্টারনেট হোস্ট পেয়ে গিয়ে এটা কিন্তু মানে এর বৃদ্ধিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো মূলত এটাকে আমাদের যদি সম্ভব হয় তাহলে এটা ক্রপ রোটেশন আমাদেরকে করা যেতে পারে, তাহলে কিন্তু শীষ কাটা লেদা পোকার আক্রমণ কিন্তু আমরা কমাতে পারি। আমি পরের প্রশ্ন নিয়ে ফিরবো মিস্টার দাস আপনার কাছে। মিস্টার দাস, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, নেমাটোড কি, বোরো ধানের ক্ষেত্রে কোথায় এর আক্রমণ হয় এবং এর প্রতিকার কি করে করবেন কৃষক বন্ধুরা? নিমাটোড এক প্রকার কৃমি, একলিঙ্গদেহী নলাকার কৃমি, ছোট সূক্ষ্ম অনেক সময় খালি চোখে দেখা যায়, আবার অনেক সময় দেখাও যায় না। এই নিমাটোড মূলত একসময় ফুল এবং সবজিতে আক্রমণ করত এবং সেখানে হচ্ছে শিকড়ে গাঁট সৃষ্টি করত, বা হচ্ছে অনেক সময় ফুলেও আক্রমণ করত। ফলে গাছের ফলন কিন্তু কমে যেত এবং গাছ নর্মাল যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয়ে গাছ কিন্তু বাড়তও না এবং তার ফলন কম হতো। রিসেন্টলি বিভিন্ন জায়গায় বোরো ধানের ক্ষেত্রে নিমাটোডের একটা আক্রমণ দেখা যাচ্ছে। এই কৃমির আক্রমণ, নিমাটোড বলতে বাংলায় কৃমি বলে, কৃমির আক্রমণ দেখা যাচ্ছে। এই কৃমিটা কিন্তু বোরো ধানের ক্ষেত্রে 3 জায়গায় আক্রমণ করে। একটা হচ্ছে শিকড়ে আক্রমণ করে, শিকড়ে গাঁট তৈরি করে, অর্থাৎ শিকড়কে অসুস্থ করে ফেলে। শিকড় তার স্বাভাবিকভাবে যে খাদ্যকণা শোষণ বা জল শোষণ এগুলো করতে পারে না। আবার অনেক সময় কী হয়, মুকুলে, যেটা হচ্ছে আমাদের ধানের যখন শীষ বেরিয়ে আসে, যখন ফুল ফোটে ধানের, সেই সময় কিন্তু আক্রমণ হয়। অথবা হচ্ছে অগ্রমুকুলের ভিতরের দিকেও আক্রমণ হয়। নিমাটোড কিন্তু শুধু হচ্ছে মাটিতে আক্রমণ হয় না, উপরের দিকেও আক্রমণ হয়। প্রথম কথা হচ্ছে যেটা বলবো, মাটিতে অধিক পরিমাণে জৈব সার দিতে হবে। জৈব সার যেভাবেই হোক যোগ করতে হবে। অনেক কৃষক বন্ধুদের অনেকের গরুর সংখ্যা কমে গেছে, গোবর এখন খুব কম। দ্বিতীয়ত তাহলে সেক্ষেত্রে অল্টারনেট হিসাবে আমি যেটা বলবো যে অন্তত ধনচা চাষ করুন। বছরে ওই বর্ষাকালটা অন্তত ধনচা চাষ আপনাদেরকে করতেই হবে। সুতরাং জৈব সার দিতেই হবে। এছাড়া কি মাটিকে কিন্তু রোদ খাওয়াতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে, যদি পারেন, যেটা পলিথিন দিয়ে মাটি যদি ঢেকে রাখেন, তাহলে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা মাটির অনেকটা বৃদ্ধি পাবে এবং নিমাটোড কিন্তু কন্ট্রোল হবে। ঠিক আছে, তো জৈব সার প্রয়োগ এবং হচ্ছে সঙ্গে আপনার সয়েল সোলারাইজেশান যেটা করতে হবে সেটা বললাম, মাটিতে রোদ খাওয়াতে হবে এবং মাটি কিন্তু ফাঁকা সময় গভীরভাবে গ্রীষ্মকালে ল্যাঙ্গল করতে হবে। এছাড়া যদি হঠাৎ দেখেন, এখন বোরো ধান চাষের পর দেখেন যে নিমাটোডে আক্রমণ হচ্ছে, তাহলে কিন্তু কার্বোফুরান, যেটা আমাদের কমন কীটনাশক, কার্বোফুরান 3G, এটা হচ্ছে একরে 12 কেজি, মানে একর মানে আপনার 33 ডেসিমেলে বিঘা হলে তাহলে হচ্ছে 3 কেজি, 4 কেজি প্রতি বিঘাতে। এখন বিঘার হিসাবটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেই জন্য একরেই বলছি, একরে 12 কেজি এইটা হচ্ছে মাটিতে মেশাতে হবে, কার্বোফুরান 3G। এছাড়া আপনি যদি স্প্রে ফর্মে করতে চান তাহলে কার্বোসালফান আছে 50%, এটা হচ্ছে 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে, এটাও আপনি স্প্রে করতে পারেন।